সুইডেন আপনার জন্য একটা গুড ডিসিশন নাকি ব্যাড ডিসিশন? এই টপিকটা নিয়ে বেশ কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যে কমিউনিটি গ্রুপগুলো রয়েছে এখানে কিন্তু একটা বড় রকমের ডিবেট হচ্ছে। কেউ বলছেন সুইডেন আপনার স্বপ্নের দেশ এবং কেউ বলছেন সুইডেন আপনার জীবনে একটা বড় ভুল হতে পারে। আজকের ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এক্সপ্লেন করার চেষ্টা করব হোয়াট টু কনসিডার বিফোর কামিং টু সুইডেন এন্ড ওয়াই ইউ শুডন্ট কাম টু সুইডেন। হাই, আসসালামু আলাইকুম। আমি ফারহান আরবি, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এন্ড আপনারা যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বছরখানেক হবে সুইডেনে আছি। বর্তমানে আমি স্টকহোম ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স করছি মার্কেটিং কমিউনিকেশনে, এবং প্রতিনিয়তই কিন্তু আমার ভিডিওগুলোতে আমার যে এক্সপিরিয়েন্স সেগুলো আমি শেয়ার করে থাকি। আমার চ্যানেলে ট্রাভেল ব্লগ ছাড়াও স্টাডি ইন সুইডেনে একটা ডেডিকেটেড প্লেলিস্ট রয়েছে। যারা সুইডেনে পড়তে আসতে চান তাদের জন্য কিভাবে প্রসেসিং শুরু করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সব কিছু নিয়ে কিন্তু এখানে ভিডিও রয়েছে। তাছাড়াও অন্যান্য দেশে যারা ইন্টারেস্টেড রয়েছেন, যারা পড়তে আসতে চান বিদেশে, তাদের জন্য কিন্তু আমার নতুন একটা সিরিজ শুরু হয়েছে, যেটা হলো একটা পডকাস্ট সিরিজ, যেখানে আমি আসলে অন্যান্য দেশে যারা স্টুডেন্টরা রয়েছেন তাদেরকে ইনভাইট করি এবং তাদের যে এক্সপিরিয়েন্স সেগুলো তারা শেয়ার করে। যদিও একটা এপিসোড করার পরে আসলে সময় হচ্ছে না নতুন এপিসোড দেওয়ার, বাট খুব শীঘ্রই নতুন এপিসোড সেখানে আসবে। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মেইন টপিকে আসি। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা আসলে ডিসিশনহীনতায় ভুগছেন যে সুইডেন আসলে আসবেন কি আসবেন না। আজকের ভিডিওতে আমি আসলে আমার যে গত 8-9 মাসের এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করব, এবং এটাকে একটা রিয়েলিটি চেক বলতে পারেন, কারণ আপনারা সবসময় সুইডেনের যে গ্ল্যামারিয়াস পার্ট সেটাই দেখেন, সেটা দেখে অনেকেই ইনফ্লুয়েন্সড হন সুইডেনে আসার, এবং হুইচ ইজ গুড, বাট আপনাকে আসলেই সবকিছু ক্যালকুলেট করে আসতে হবে আপনি সুইডেনে আসেন বা অন্য কোনো দেশে যান। বেশ কিছুদিন যাবত আমার ইমেইল, আমার ফেসবুক পেজের মেসেজ এবং ইউটিউবের কমেন্টে যে মেসেজ বা কমেন্ট সবচেয়ে বেশি আসছে সেটা হলো যে ভাই, সুইডেনে আপনারা যারা থাকেন তারা আসলে আমাদেরকে খুব বেশি ডিমোটিভেট করছেন বা ডিমোটিভেট করতেছে যে সুইডেন আইসেন না, এবং অনেকে আসলে এটাকে নেগেটিভ ওয়েতে নিচ্ছেন। এবং আমি বলবো যে আসলে কি তারা আপনাদেরকে ডিমোটিভেট করছেন নাকি আপনাদেরকে রিয়েলিটিটা দেখাচ্ছেন, সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে। আপনারা যখন দেশ ছেড়ে নতুন একটা দেশে যাবেন সেখানে কিন্তু আপনার লাইফ একদম নতুন করে শুরু হবে এবং সবকিছু আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। সেই জায়গায় আপনাকে আসলে সবকিছু কনসিডার করে তারপর বিদেশ যেতে হবে, এবং সেই জায়গায় আপনাকে 3টা জিনিস কনসিডার করতে হবে। আপনি যে দেশে যান না কেন, প্রথমত সেই দেশের জব মার্কেটটা কিরকম, দ্বিতীয়ত সেই জায়গার লিভিং এক্সপেন্স কিরকম, তৃতীয়ত সেই জায়গার পিয়ার পাওয়ার পসিবিলিটি কতটুকু, অথবা পিয়ার পেতে আপনাকে কতদিন স্টে করতে হতে পারে। এই সবকিছু কনসিডার করে, ক্যালকুলেট করে আপনাকে কিন্তু বিদেশে বাইরে পা রাখতে হবে। সুইডেনের কথা যদি বলি, সুইডেনের জব মার্কেট নিয়ে আমাকে সবচেয়ে বেশি মানুষজন কোয়েশ্চেন করেন, এবং আমার যে অভিজ্ঞতা গত 8-9 মাসে, সেটা আমি বলবো যে জব মার্কেটের অবস্থা খারাপ বলা যাবে না, জবের অপরচুনিটি রয়েছে, বাট জব মার্কেটটা খুবই খুবই কম্পিটিটিভ। এই জায়গায় আপনাকে আসলে নিজেকে প্রুভ করতে হবে। আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, যে আমার ক্লাসে সবচেয়ে বেশি সুইডিশ থেকে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট রয়েছে জার্মানি থেকে, ডেনমার্ক থেকে, ফিনল্যান্ড থেকে, নরওয়ে থেকে, আয়ারল্যান্ড থেকে, ইউএসএ থেকেও এবং স্টুডেন্ট রয়েছে আমার ক্লাসে। তারা এখানে কেন আসছে? তাদের গোল হলো যে তারা এখানে মাস্টার্স কমপ্লিট করে সুইডেনে তারা জব করবে। বেশিরভাগ অনেকেই রয়েছেন, আবার অনেকে আছে তাদের কান্ট্রিতে ব্যাক করবে। তার মানে কি, এখানে সুইডেন হলো ইউরোপিয়ানদের জন্য একটা ড্রিম ডেস্টিনেশন জব সেক্টরের ক্ষেত্রে। এই জায়গায় আপনাকে কি চ্যালেঞ্জটা ফেস করতে হবে, যে আপনি যখন বাংলাদেশ থেকে এখানে আসবেন সেখানে শুধুমাত্র আপনাদেরকে সুইডিশদের সাথে কম্পিট করতে হবে না, আপনাদেরকে ইউরোপিয়ান আদার্স কান্ট্রি স্টুডেন্টের সাথেও জব মার্কেটে কম্পিট করতে হবে। আপনাকে নিজেকে প্রুভ করতে হবে আপনি তাদের থেকে বেটার। সো এটা খুবই চ্যালেঞ্জিং এখানে জব পাওয়াটা। আপনার ফিল্ডে প্রপার স্কিল না থাকে, আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনার জন্য জব পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। দ্বিতীয়ত এখানে জব পাওয়াটা আরো কেন টাফ, সেটা হলো যে আপনারা জানেন যে সুইডেনে একটা স্যালারি রিকোয়ারমেন্ট থাকে যদি আপনি ওয়ার্ক পারমিটে যেতে চান, এবং বর্তমানে এই স্যালারি রিকোয়ারমেন্টটা হলো 28,000 ক্রোনার মতো, যেটা 3 বছর আগেও ছিল 13,000 ক্রোনা। তো সিনারিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, এত একটা বড় জাম্প স্যালারির মধ্যে কাইন্ড অফ ডাবল হয়ে গিয়েছে, এবং 28,000 ক্রোনা কিন্তু ইউরোপিয়ানদের জন্য একটা হ্যান্ডসাম স্যালারি। তো সেই জায়গায় এত টাকা স্যালারি পাওয়াটা আসলে খুবই টাফ শুরুর দিকে। আপনার যদি খুব স্কিলড এবং এক্সপিরিয়েন্স না হয়ে থাকেন তাহলে এই স্যালারিটা আসলে আপনি সহজে পাবেন না। এবার আসি পার্ট টাইম জবের কথা। সেটা অবশ্যই আপনি যখন বাইরের দেশে পড়াশোনা করতে আসেন সেখানে লিভিং কস্ট চালানোর জন্য পার্ট টাইম জব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং
ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমি বলবো যে পার্ট টাইম জব কিন্তু আপনাকে ফুল টাইম জবের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করে। সো আমি বাংলাদেশে থাকতে আমি একটা স্বনামধন্য এজেন্সিতে কাজ করতাম, একটা প্রাইভেট ব্যাংকে ছিলাম, এবং সেই এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে যে ওই এক্সপিরিয়েন্সগুলো এখানে খুব একটা কাজের না। আপনাকে যখন ইউরোপিয়ান কোম্পানিগুলো রিক্রুইট করবে তারা আসলে চায় আপনার ইউরোপিয়ান কোম্পানিগুলোর মধ্যে কোনো একটা এক্সপিরিয়েন্স রয়েছে। এবং সুইডেনে যে জিনিসটা হয় ইউরোপিয়ান কান্ট্রি সবগুলোতেই যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে। আমি বলবো যারা আপনারা আসলে ডিসিশন নিচ্ছেন যে সুইডেন আসবেন, আপনারা চেষ্টা করেন বেসিক সুইডিশটা শিখে আসার জন্য। তাহলে আপনাদের জন্য হবে কি যে জবের অপরচুনিটিগুলো একটু বাড়বে, আপনারা ইজিলি জবগুলো পাবেন। কারণ পার্ট টাইম জবের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে লোকাল কোম্পানিগুলোতেই বেশিরভাগ পার্ট টাইম জবগুলো থাকে, এবং সেখানে কিন্তু আপনি সুইডিশ ছাড়া জব করতে পারবেন না। আমি আসার পর যে জিনিসটা আমি ফেস করেছি, আমি সুইডিশ জানি না, জবের সার্কুলার অনেক রয়েছে বাট সবগুলোতে তারা সুইডিশ চাচ্ছে, যার কারণে আমি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারছি না। সো আমার ফোকাস ছিল যে ইন্টারন্যাশনাল কোম্পানি যেগুলো আছে যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেগুলোতে অ্যাপ্লাই করা। এবং সেই জায়গা থেকে আসলে আমার জবটা পেতে, এখন আমি যে পার্ট টাইম জবটা করছি সেখানে জবটা পেতে আমার 6 মাস সময় লেগেছে। এবং বর্তমানে আমি জব করছি ওল্টে একটা ইউরোপিয়ান কোম্পানি, যারা হলো বর্তমানে 22টা কান্ট্রিতে অপারেট করছে। তারা কাইন্ড অফ চাল ডালের মতো একটা কোম্পানি, ই কমার্স, এবং তাদের ডেলিভারিও রয়েছে যেটা ফুড পান্ডার মতো। এবং আমি কাজ করছি ওল্ড মার্কেটে, যেখানে তাদের ই কমার্সটা তারা অপারেট করে, সেখানে কাস্টমার হ্যান্ডেলিং থেকে শুরু করে অনলাইন অর্ডারগুলো পিক করা আমার দায়িত্ব। এটাতে আমি জবটা পেয়েছি যেহেতু তাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং তারা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই পার্ট টাইম জবটা পেতে আমাকে 3টা ইন্টারভিউ দিতে হয়েছে, এবং প্রায় প্রথমে আমাকে একটা গ্রুপ ইন্টারভিউ দিতে হয়েছে, কেস স্টাডি করতে হয়েছে, এবং তারপর ফাইনাল ইন্টারভিউ দিতে হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে যেহেতু আমার জব এক্সপিরিয়েন্স রয়েছে, সেখানে ফুল টাইম থেকে এখানে পার্ট টাইম জব পাওয়াটা আমার জন্য অনেক কঠিন মনে হয়েছে। এবং শুরুতে আপনি যখন আসবেন একটা নতুন দেশে, নতুন কালচার, নতুন এনভায়রনমেন্ট, এইগুলোর সাথে অ্যাডজাস্ট হতে আপনার একটা সময় লাগবে। এবং আমি মনে করি যে আপনি যদি এখানে সুইডেনে একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারেন, আপনার লিভিং কস্টটা আপনি চালাতে পারবেন। আরেকটা কমন কোয়েশ্চেন থাকে যেটা হলো যে ভাই আমি টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা। এটা আমি বারবারই কমেন্টে বলি, আবারও বলছি ভাই, সুইডেনে এসে আপনি পার্ট টাইম জব করে কোনোভাবেই টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না, কারণ টিউশন ফি এখানে অনেক হাই। পার্ট টাইম করে আপনি বড়জোর মাসে 11 থেকে 12 হাজার ক্রোনা আর্ন করতে পারবেন, যেটা দিয়ে আপনার লিভিং কস্ট খুবই ইজিলি চলে যাবে। বাট টিউশন ফি কোনোভাবেই পসিবল না। আমার কথাই যদি বলি, আমার টিউশন ফি প্রতি সেমিস্টারে 62,500, উইচ ইজ হিউজ। এবং আমি মান্থলি আমার পার্ট টাইম জব করি, যেটা আমার 10 ঘন্টা উইকলি কন্ট্রাক্ট, সেখানে কিন্তু আমি মান্থলি পাই হলো যে 11,000 থেকে 12,000 ক্রোনার মতো। এবং এই কস্টটা পুরোটাই আমার লিভিং কস্টে লাগে। সো আমি আসলে 6 মাস পরে কিভাবে 62,500 টাকা দিব। সো আপনারা যদি চিন্তা করে থাকেন যে আমি সুইডেন গিয়ে টিউশন ফি ম্যানেজ করবো পার্ট টাইম করে, বা এরকম চিন্তা করে আপনি আইসেন না, আপনি একটা বিপদে পড়ে যাবেন। এবং আহ, আমি যেটা বললাম যে সুইডেনে আসলে পার্ট টাইম জব করার জন্য আপনাকে আসলে সুইডিশটা যদি শিখে আসেন তাহলে আপনার জন্য অপরচুনিটি বাড়বে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আপনার কনসিডার করতে হবে সেটা হলো সেই দেশের লিভিং কস্ট। আপনার মান্থলি এক্সপেন্স কিরকম হবে সেটা কিন্তু আপনাকে আগে থেকে ক্যালকুলেট করে যাওয়াটা ভালো। ধরেন সুইডেনের কথা যদি বলি, আপনি আসার সাথে সাথে কিন্তু আপনি সুইডেনে জব পাবেন না। আপনাকে সুইডেনে আসার পর সবার আগে যেটা করতে হবে সেটা হলো পার্সোনাল নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে হবে। পার্সোনাল নাম্বার হলো একটা সুইডিশ আইডির মতো, এবং আপনি এই পার্সোনাল নাম্বার ছাড়া সুইডেনে আসলে কিছুই করতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে জব থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রে কিন্তু পার্সোনাল নাম্বার লাগবে। অনেকে যেটা করেন, আসার পর বিভিন্ন বাঙালি অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কাজ করেন, এবং আপনি যখন পার্সোনাল নাম্বার ছাড়া মৌখিক চুক্তিতে কাজ করেন সেটা এখানে ইলিগেল ওয়েতে আপনি কাজ করছেন। এবং তারা যদি আপনাকে ঠিকমতো পে না করে সেটা নিয়ে আপনি কিন্তু কোথাও কমপ্লেনও করতে পারবেন না। এবং এরকম অনেক রিপোর্ট আমি আসলে আমার বাঙালি অনেক যারা আছেন তাদের কাছ থেকে পেয়েছি যে তারা আসলে কাজ করেছেন, 1 সপ্তাহ কাজ করেছেন, তাদেরকে তারপর 1 সপ্তাহ পরে বলেছে যে আমাদের আসলে লোক দরকার নাই, এবং এই 1 সপ্তাহ যে কাজ করেছেন সেটার পেমেন্টও তারা দেয় নাই। এবং তাদেরকে শুরুতে হয়তো বা বলেছে তাদের ঘন্টা 150 ক্রোনা করে দিবে, দেন তাদেরকে পে করার সময় কম দিয়েছে। এবং সেটা নিয়ে কিন্তু তারা কোথাও কমপ্লেন করতে পারছে না, বিকজ তারা আসলে একটা মৌখিক চুক্তিতে এখানে কাজ করছেন, এবং এটা কাইন্ড অফ ইলিগাল। সো আমি যেটা বলি সবাইকে যে সুইডেনে আসার সময় আপনি অবশ্যই অবশ্যই 6 মাসের লিভিং কস্টের ব্যাকআপ সাথে নিয়ে আসবেন। কারণ আপনি একটা নতুন দেশে আসার পর, নতুন কালচার আসার পর আপনাকে সবকিছুর সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, আপনাকে জব খুঁজে বের করতেও সময় লাগবে। এবং জব পাওয়াটা যেহেতু একটু খুবই কম্পিটিটিভ এবং টাফ, সেক্ষেত্রে আপনার পার্সোনাল হতে হতে 3-4 মাস তো এখানেই চলে যাবে। তারপর জব খোঁজা, সবকিছু মিলে আমার মনে হয় যে 6 মাসের ব্যাকআপ আনাটা আপনার জন্য সেফ। আমার চ্যানেলে কিন্তু লিভিং কস্ট নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে, আপনারা যদি সুইডেনের লিভিং কস্ট নিয়ে জানতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন।
লাস্টলি যে জিনিসটা আপনাদেরকে কনসিডার করতে হবে সেটা হলো আপনি যে দেশে যান না কেন সেই দেশের পিআর পাওয়ার পসিবিলিটি কিরকম বা প্রসেসটা কি। তাহলে আপনার যেটা হবে যে আপনার ফিউচার প্ল্যানটা ঠিক মতো আপনি করতে পারবেন। সুইডেনের কথা যদি বলি, সুইডেনে আপনি যদি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে ৫ বছরের মতো ওয়ার্ক পারমিটে থাকা লাগবে, এবং এই ৫ বছরের সাথে কিন্তু আপনার যে স্টুডেন্টশিপ রয়েছে সেই ২ বছর মাস্টার্সের সেটা কিন্তু কাউন্ট হবে না। তার মানে টোটাল আপনার ৭ থেকে ৮ বছরের মতো লাগবে আপনি যদি পিআর পেতে চান। শুরুতেই যেটা বললাম যে সুইডেনের জব মার্কেট খুবই কম্পিটিটিভ, তার মানে এই ৫ বছর আপনাকে এই রেসে টিকে থাকতে হবে। ভিডিওর কনক্লুশনে আসি, আপনাদেরকে অলরেডি কি ফ্যাক্টরস গুলো নিয়ে কথা বললাম যে কি ফ্যাক্টরস আপনাকে আসলে বিবেচনা করা উচিত যদি আপনি সুইডেন আসতে চান বা দেশের বাইরে যেতে চান। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি এবার আমি কিছু কথা শেয়ার করি যে আমি আমি যে অলরেডি বললাম যে আমার ৬ মাস লাগলো আমার পার্ট টাইম জবটা পেতে, এবং আমি স্টিল ট্রাই করতেছি ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করছি, বাট স্টিল আই এম স্ট্রাগলিং উইথ দ্যাট টু গেট এ ফুল টাইম জব। সো সেই জায়গায় আমি বলবো যে আপনাকে ওই মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে আপনাকে এখানে অনেক স্ট্রাগল করতে হবে, এখানে আপনাকে আসলে অনেক অনেক ইন্টারভিউ দিতে হবে, অনেক অনেক জবের অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট্রেটেড হয়ে গেলে আপনি এখানে টিকতে পারবেন না। সো প্রথমে যে জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে যদি আপনি সুইডেন আসতে চান সেটা হলো যে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা রয়েছে কিনা। যেহেতু টিউশন ফি আপনি পুরোপুরি নিজে ম্যানেজ করতে পারবেন না এখানে, সো পুরো টিউশন ফিটাই কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে পে করতে হবে। সো আপনার যদি ওই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি সুইডেন চুজ করেন না, আপনি অন্য দেশ সিলেক্ট করতে পারেন যেখানে আসলে আপনি এই জিনিসটা ম্যানেজ করতে পারবেন। দ্বিতীয়ত, সুইডেন আসার আগে আমি যে ভুলটা করেছিলাম সেটা আপনাদেরকে যারা এবার আসবেন তাদেরকে সাজেস্ট করবো যে সুইডেন আসার আগে চেষ্টা করেন বেসিক সুইডিশ শিখে আসার। তাহলে আপনার জন্য যেটা হবে পার্ট টাইম জবের অপরচুনিটিটা বেড়ে যাবে। এবং লাস্টলি আমি বলবো যে রিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে আসেন, কারণ গ্ল্যামারিয়াস পার্ট দেখে ফেসবুকে ইউটিউবে আপনি যদি ভাবেন যে দেশের বাইরে গেলে এরকম হয়ে যাবে লাইফস্টাইল, তাহলে এটা খুবই ভুল। আপনাকে রিয়েলিস্টিক ভাবে চিন্তা করতে হবে আপনার ইনকাম সোর্স কিভাবে আসবে, আপনার মান্থলি এক্সপেন্স আপনি কত করবেন, এই সব কিছু হিসাব নিকাশ করে তারপর আপনি দেশের বাইরে পা রাখেন। তাহলে আপনার লাইফটা ইজি হয়ে যাবে। আপনার প্রপার প্ল্যান থাকলে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। এখন আপনি সুইডেন আসবেন কি আসবেন না এই ডিসিশন পুরোপুরি আপনার। আপনাদেরকে আমি কি ফ্যাক্টরস গুলো শেয়ার করেছি সেগুলো অ্যানালাইসিস করে সেগুলোর বেসিসে আপনাকে আসলে ডিসিশন নিতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, যারা আসলে অলরেডি অফার লেটারও পেয়ে গিয়েছেন এবার এবং ডিসিশনহীনতায় ভুগছেন যে সুইডেন আসবেন কি আসবেন না তাদের জন্য। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। বাই বাই।